আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, নির্বাচন নিয়ে। আসলে নির্বাচন ভেরি ইম্পর্টেন্ট, আমি আগেও বলছি। এবং যদি এই সরকার না, হাসিনা সরকারের পতনের অন্যতম কারণ মানুষ মারছে, মানুষ পড়াইছে, এর চেয়েও বড় কথা হচ্ছে তারা মানুষের ভোটের অধিকারকে গ্রাস করে নিয়েছিল। এবং নির্বাচনটা এসেনশিয়াল ফর বাংলাদেশ, এবং বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে আবার যদি ইনভেস্টমেন্ট বলুন আর যে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন বা হিউম্যান রাইটস দিয়ে কথা বলতে আপনাকে আগে গণতান্ত্রিক একটি সরকারের আন্ডারে আসতে হবে। এক সেকেন্ড, অবশ্যই ডক্টর ইউনূস নির্বাচন দেবেন, এটা দেয়ার ইজ নো ডাউট। বাট হয়তো উনি রিফর্মের কথা বলছেন, আর বিএনপি বলছেন যে রিফর্ম সরকারের দলীয় সরকারের অধীনে হবে। আরেকটি কথা সেটি হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে নির্বাচন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার সবাই যাই বলুক, কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য অ্যাসেট। প্লিজ এই অ্যাসেটকে এমন কোনো কথা দিয়ে, অ্যাটিটিউড দিয়ে অপমান করবেন না যাতে বাংলাদেশের মানুষ একটু এগ্রেসিভ হয়ে যায়, যেটা আমরা কিছুটা হলেও গত কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছি। যে তারা দলীয় লোক না, তারা কিন্তু পলিটিক্যাল পার্সন না, তারা আমজনতা। তারা রেসপেক্ট করে বাংলাদেশকে এবং বাংলাদেশের নোবেল উইনারকে, ডক্টর ইউনূসকে। এবং ডক্টর ইউনূস যদি 5 তারিখের পরে ক্ষমতা না নিত, আই বিলিভ নাসিম ভাই বলছেন, ক্লিয়ারলি বলছেন, যেই নিত হতো না, যেই নিত, এবং উনি যদি পদত্যাগও করতো তাহলে আরেকটা ডিজাস্টার নেমে আসতো। আমি বলতে চাচ্ছি না কি ডিজাস্টার আসতো। তাই হেল্প ডক্টর ইউনূস, সাপোর্ট ডক্টর ইউনূস, এবং রিকোয়েস্ট হিম যে আপনি যেমন সম্মানিত মানুষ, আপনার সম্মান সঠিক জায়গায় থাকবে, আপনি সকল দলের অংশগ্রহণে সঠিক সময়ে একটি নির্বাচন আয়োজন করুন। আমি ওই যে আপনি সুন্দর একটা কথার মধ্যে আমি যদি একটা আশা আমি বললাম আর কি, যে একটা জিনিস দেখেন, সবাই বলে ডক্টর ইউনূস সাহেবকে 5 বছর ক্ষমতা রাখতে হবে, 5 বছর ক্ষমতা রাখতে হবে। আমরা দেশের মানুষ সবাই জানি যে আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র, মানে আপনার ওই নেকড়ের মতো চেয়ে আছে আমাদের দিকে, তাই না? একজন, আমি একটা মানে আপেক্ষিক করতে একটা কথা বলছি, একজন 82 বছর বয়সের একজন মানুষ ডক্টর ইউনূস সাহেব, আল্লাহ না করুক কালকে তিনি অসুস্থ হয়ে গেলেন, হ্যাঁ, তখন দেশটা কোথায় যাবে? এই ব্যাকআপটা কি ওনারা চিন্তা করেন নাই? ইলেকশনটা কারণ আপনার যখন ইলেকশন করে ফেলবেন, একটা স্টেবল গভর্নমেন্ট চলে আসবে, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চিরদিনের জন্য অলরেডি কনস্টিটিউশনে অ্যাড করে দেওয়া হয়েছে। 5 বছর দেন আপনার একটা দলকে, দেওয়ার পরে আপনাদের ভালো লাগে না, ছুঁড়ে ফেলে দেন। আপনাদের কাকে চাচ্ছেন তাকে আবার দেন। যদি মনে করেন গণপরিষদে এনসিপি বাচ্চারা যে আজকে আছে, এনসিপির বাচ্চারা যে রাজনীতি করতে আছে, ওরা যদি 5 বছরে ওদের রাজনীতিটাকে, আমরা তো ওয়েলকাম, আমার নেতারা তো ওয়েলকাম করেন, আমাদের লিডার ওয়েলকাম করেন নাই যে ছাত্ররা নতুন রাজনীতি আসুক, কিন্তু রাজনীতির মতো করতে হবে। দেশের মানুষ কি এটা চিন্তা করেন যে একজন 82 ইয়ার্স ওল্ড মানুষ যিনি এত কষ্ট করছেন এই শরীর নিয়ে, কিন্তু আমি মনে করি আল্লাহ ওনাকে সুস্থ রাখুন, সবল রাখুক, কিন্তু যদি কোনো একটা কারণে ওনার কোনো কিছু একটা হয়, তাহলে বাংলাদেশের অবস্থাটা কোথায় দাঁড়াবে? আমরা মধ্যখানে এসে আবার মানে তখন আপনার দেশটাকে কোন পর্যায়ে, আপনাকে সামরিক শাসন চান? ধন্যবাদ। এই প্রশ্নটাই আমি জনাব মনিরুল ইসলাম শামীম, যিনি জামায়াতে ইসলামের, আপনি নেতা না, আবার জামায়াত ইসলামকে আজকে রিপ্রেজেন্ট করছেন, জামায়াত ইসলামের, আপনি বলেন তো যে উনি যে কথা বলেন, এবং ডক্টর ইউনূস মাঝখানে বলছিল যে রিজাইন দেবে, তাহলে কি হতো? কে আসতো? কি হতো? কোন দিকে বাংলাদেশ যেত? আসলে আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার, উনি আলহামদুলিল্লাহ ওনাকে অনেক যোগ্যতা আল্লাহ দিয়েছে, এটাকে উনি খুব ভালোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করছে জাতির জন্য, দেশের জন্য। আমি মনে করি এটা একটা সৌভাগ্য ওনার জন্য এবং দেশবাসীর জন্য। উনি যতদিন আল্লাহ হায়াত রাখে এটা কন্টিনিউ করবে, আমার বিশ্বাস। আমার প্রশ্নটা কি আপনি বুঝছেন? এখন যদি কোনো কারণে ধরেন উনি ওই যে বলতে রিজাইন দিবেন, হ্যাঁ, যদি কোনো কারণে উনি রিজাইন দেন, আমরা অন্য নেগেটিভ অর্থে নাই, উনি অপারগ হয়ে আমরা উনি রিজাইন দিলে তখন কি করবেন? তাহলে জাতি বেছে নেবে ওনার পরবর্তী। কিভাবে বেছে নেবে? আবার কি 5ই আগস্ট আনবেন? নো, সেটা কিভাবে? হোয়াট ইজ দ্য ওয়ে? প্রসিডিউরটা কি হবে? কারণ দেয়ার ইজ নো গভর্নমেন্ট, দেয়ার ইজ নো ক্যাবিনেট, দেয়ার ইজ নো পার্লামেন্ট। হ্যাঁ, সেখানে আমাদের বিকল্প সিস্টেম রয়েছে। কি সিস্টেম বলেন আমাকে? ইন্টারিমের যে এখন যে এই সরকার কি ল অনুযায়ী চলছে? আদার মেম্বার যারা আছেন তাদের মধ্য থেকে ইনস্ট্যান্ট হয়তো ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবে, আর অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে বসে তারপর কাকে প্রধান বানানো যায় তার সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ দেবে। পলিটিক্যাল পার্টি নাসিম সাহেব একটু আগে বলছেন, ওই যে পলিটিক্যাল, আপনি ইলেকশন, শুনেন, আমি আপনাকে পলিটিক্যাল পার্টি যখনই বর্তমানে এক ধরনের অবস্থার মধ্যে দেশ চলছে, ডক্টর ইউনূসের মাধ্যমে চলছে, সবার সমন্বয়ে ওনাকে বসানো হয়েছে।
একটা যদি উনি যদি রিজাইন, অন্যদিকে আমরা না গেলাম আল্লাহ না করুন, রিজাইনের কথা বলে উনি যদি রিজাইন করে, এখনো পর্যন্ত আওয়ামী বাকশালীদের শুধুমাত্র এদের মাথাগুলা বাইরে এসেছে, এদের হাত পা সবই দেশে আছে। শোল্ডার আর্ম সবই কিন্তু দেশে রয়েছে। হ্যাঁ, তখন কিন্তু পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হবে। এই দর্শক যারা আপনারা 17 বছর শুনেন, বিএনপিকে আজকে নির্বাচন চাইলো, দুঃখ লাগে যখন ওনারা বলেন যে বিএনপি শুধু নির্বাচন চাই। বিএনপি তো 17 বছর থেকে একটি কথাই বলে আসছে যে নির্বাচন নির্বাচন নির্বাচন, গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র। জি ভাইয়া বলেন। হ্যাঁ, চিফ অ্যাডভাইজার যখন আয়নাগর পরিদর্শনে গিয়েছিলেন, ওখানে বোম পেতে রাখা হয়েছিল, আপনাদের সকলেরই মনে আছে। তার মানে ওইরকম একটা পরিস্থিতি ঠিকই তারা কিন্তু করতে চেয়েছিল। অতএব আমাদেরকে বিকল্প চিন্তাও মাথায় রাখা উচিত পলিটিক্যাল দলগুলো। সেই জন্য ইলেকশনটা এপ্রিলে হয়ে যাক, আমরা মনে করি এপ্রিলে হোক, ডিসেম্বর হলে সমস্যা না। আমি মনে করি পারলে যদি গভর্নমেন্ট পারে আমাদের তো অসুবিধা নেই। থ্যাংক ইউ। তার মানে জামাত রাজি, কিন্তু তার মানে জামাত রাজি, আগে রিফর্ম এবং বিচার, তার মানে জামাত ডিসেম্বর রাজি, নো রিফর্ম এবং বিচার শেষ, তার মানে রাজি না ডিসেম্বর, রিফর্ম এবং বিচার শেষ করে আপনি ডিসেম্বরে কোনো আপত্তি নেই। ধন্যবাদ। আচ্ছা, গণ অধিকার পরিষদ ভাই, গণ অধিকার পরিষদকে নিয়ে যে প্রশ্নটি হচ্ছে যে আপনারা কেন ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন? ফারুক ভাই, আমিও আজকে অনেক সমালোচনা করেছি ডক্টর ইউনূস সাহেবের। আমি ডক্টর ইউনূস সাহেবের সমালোচনা করতেছি না। আমি ধরে নিলাম আমি গ্রামের সাধারণ একটা ছেলে, বা আমার গ্রামের যে চাচা মুরব্বী আছে, উনি নির্বাচনও বুঝে না, উনি এত কিছু বুঝে না, উনার হয়তো 10 গ্রামের সাথে সম্পর্ক। উনি চায় উনার একটা সমস্যা হলে পুলিশের কাছে যাবে, পুলিশ ঘুষ ছাড়া উনার কেসটা হ্যান্ডেল করবে। উনার এতটুকু ক্যাপাসিটি। উনি চায় বাজারে যাবে, ওনার ফসল নিয়ে যাবে, সুষ্ঠুভাবে ওর দ্রব্যমূল্যের দামটা পাবে, এবং উনার বীজের প্রয়োজনে যাবে, সরকার সে সাপোর্ট করবে। এতটুকু যদি সংস্কার হয় তারা খুশি। আরেকটু বেশি যদি হয় তাহলে তার ছেলেটা যেন গ্রাম থেকে শহরে পড়াশোনার জন্য কষ্ট না করতে হয়, এতটুকুই পর্যন্ত চায়। এই সরকারটা কিন্তু আসছে দাবি দেওয়ার জন্য আসছে, আসেনি। এই সরকারটা আসছে বেকারত্বকে দূর করার জন্য। এই সরকার আসছে, অবশ্যই আমরা তো আন্দোলন তো ছিল, এটা এই সরকার আসছে গণতন্ত্র পুনরুদ্ধার করা, নির্বাচন গণতন্ত্রের জন্য, আপনি কি বা মানুষের স্বাধীনভাবে, আমাদের স্বাধীনতার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য। কিন্তু ভাই, আপনি যে বলছেন যে ডক্টর ইউনূস সাহেব বা উপদেষ্টা পরিষদকে সময় দেওয়া, সময় আমি বলছি 26শে ডিসেম্বর পর্যন্ত ওরা লোক সমস্যা নেই, রোড ম্যাপ দোক, ওনাদের স্ট্রাকচারটা গ্রহণযোগ্য হয়। ভাই, আপনি যেভাবে গোলাটে জায়গা হয়ে গেছে আর কি, বাংলাদেশের বিভিন্ন স্ট্রাকচারগতভাবে যেভাবে হয়ে যাচ্ছে, আসলে বাংলাদেশ রাইট ওয়েতে নাই। এই যে মানবিক করিডোর বলেই আমরা বাউন্স করে ফেলছি। আবার এখানে ডক্টর ইউনূস সাহেবের যে শেষ ভাষণটা ছিল, উনি বলছেন চিলে কান নেওয়ার মতো ঘটনা। আবার উনি যুক্তি দিয়ে বলছেন কি, যে এটা দিলে কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি, আপনারা অনেকেই শুনছেন। তার মানে আপনার ভেতরে কথা বাহিরে কথা, জনগণকে বোঝানোর চেষ্টা করছেন এরকম কোনো কিছু হয়নি, আবার যুক্তি দিচ্ছেন দিলে ভালো হবে। তারপরে না ভাই, আমরা এটাও চাই না। বিশ্বাস করে আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে আমি হয়তো আছি গণ অধিকার পরিষদ ডিফেন্স করতেছি, বা নাকি রয়ের দালাল হয়ে গেলাম, নাকি বিএনপি আমাকে টাকা দিয়ে নিয়ে আসছে নাসিম ভাই পাস। বিএনপি তো এরকম কিছু না। বিএনপির আমি বলি যে আপনাকে ক্লিয়ার করি, বিএনপির জনাব তারেক রহমান থেকে শুরু করে কোন নেতা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে না আমি দেখি। কেউ বলুক আর না বলুক, আমি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলছি না, উপদেষ্টা প্যানেলের বিরুদ্ধে বলছি, বর্তমান গভর্নমেন্টের বিরুদ্ধে। আমার রক্তের বিনিময়ে, আমার গ্রামের বিনিময়ে এই সরকার, আমার বলার অধিকার আছে, আমি বলতে পারি। আজকে যারা বাহির থেকে এখন যারা আজকে যারা স্লোগান দিচ্ছেন ডক্টর ইউনূস, এই স্লোগান তো আমিই শুরু করেছিলাম, আমি বলবো আমিই তো শুরু করেছিলাম। আমার বলার অধিকার আছে বিধায় আমি বলছি, আমি অধিকার নিয়ে বলছি। 16 বছর বলেন না কেন? আমি 16 বছর ধরে, আমি ভাই বড় হয়েছি আজ থেকে 10 বছর আগে, যেদিন থেকে বড় হয়েছি সেদিন থেকে তো কথা বলছি। আলহামদুলিল্লাহ, আপনি তো যেদিন থেকে বড় হয়েছে সেদিন থেকে কথা বলছি। আমার কোনো পাস্ট নাই, আমার কোনো পাস্ট নাই, আমি প্রেজেন্ট, আই এম দ্য রানিং ওয়ে। তো অন দ্য ওয়ে আমার ব্যক্তিগতভাবে পাওয়ারও কিছু নাই, হারানোরও কিছু নাই, আমি কাজ করে খাই। আমি চাই সোনার বাংলাদেশ সোনা হোক। এই সুজলা সফলা শেষ সমলা দেশ, আমার দেশে গোলাভরা ধান থাকে, কিন্তু আমার দেশের এই যে কুরবানির ঈদে সুন্দরভাবে ঈদ পালন করেছে। রমজানের ঈদে আপনি তো মন ভালো ছিল আপনার, আপনি সুন্দর করে দেখা দিয়েছেন। কুরবানির ঈদে কি দিয়েছেন ভাই? কি দিয়ে নাই বলেন? কুরবানি ঈদে কি, কুরবানি ঈদ কিন্তু এটা ভিন্ন আলোচনা, লম্বা হয়ে যাবে। কুরবানি ঈদ কিন্তু রোজার ঈদের মতো এত সুশৃঙ্খল ভাবে হয়নি। কি দিয়ে নাই আমার হয়নি, এবং কোথায় প্রবলেম ছিল? আমি প্রবলেম পাই নাই। না, আপনি হয়তো ইনফরমেশন মিস করেছেন। আচ্ছা বলেন। ভিন্ন আলোচনা যাচ্ছি, আমরা কিন্তু আলোচনা জাতীয় স্বার্থে নিয়ে কথা বলি। এখন হচ্ছে আমার দেশের শ্রমবাজার, আপনি শ্রমবাজার নিয়ে কাজ করতেছেন,
এবং সবচেয়ে বেশি দাবি আমরা হচ্ছে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা চাই আমরা। আব্দুল হামিদ বাংলাদেশ থেকে চলে গেলেন, আবার বাংলাদেশে ঢুকলেন, তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন জমা দেওয়া হয় নাই, তার বিরুদ্ধে কোনো মামলা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কি যে চার্জশিট রেডি হয় নাই। না না নাই নাই, রেডি হয় না, তার বিরুদ্ধে আজকে হয় মামলাই নাই। মামলাই নাই। এর দায় কি বিএনপি নেবে, না গণ অধিকার পরিষদ নেবে, না জামাত নেবে? এখন এটা তো সে কি আদৌ অ্যালিগেশন করছে আপনার মনে হয়? আলটিমেটলি না, শুনেন ভাই, উনি, আমি এবং দামি রাষ্ট্রপতি, শুনেন এটাই তো আমাদের দাবি ছিল, বিচারের ব্যবস্থা। এখন আপনি ধরলেন কি ডেভিল হান্ট দিয়ে আমার দেশ, আমার এলাকার গরিব কৃষক কুদ্দুস মিয়াকে ধরে নিলেন, নিয়ে ওর জামিন নামঞ্জুর করে দিচ্ছেন, জেল গেট থেকে আবার একটা মামলা দিয়ে গুটে আবার ভেতরে ঢুকে দেয়। হাসিনার, আমি কি রক্ত দিয়ে পেয়েছি হাসিনার স্বাধীনতা? হাসিনার স্বাধীনতা আমি চাইনি, আমি চেয়েছি ল এন্ড অর্ডার, আমি চেয়েছি আইনের অধিকার, 7 মাস ফারুক সাহেব, আমি চাইছি বিচারের অধিকার, আমি চাইছি আমার ফসলের মে থেকে, আচ্ছা মে থেকে আজকে আমি একটা সেকেন্ড, আমি জাস্ট ওনাকে শেষ করে আরেক মিনিট, আমি চাই না যে মানবতার ফেরিওয়ালার ত্রাণ ভাই, আমি চাই সরকারি খাতে আমাকে সেবা দেওয়ার হওয়া। আমার যদি বন্যা হয়, আপনি বন্যা যদি নিতে পারেন না, তাহলে আপনার বিমান দিয়ে হোক বা যেভাবে হোক আপনি হেফাজত করবেন। আমি কোনো মানবতার কাছ থেকে আমি আমার দেশের মানুষকে ত্রাণ খেতে চাই না। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। হুইচ ওয়ান ইজ লজিক্যাল, এপ্রিলে নির্বাচন নাকি ডিসেম্বরে নির্বাচন? ট্রেডিশনালি ডিসেম্বরে তো আবহাওয়াটা ভালো থাকে, নির্বাচনী ক্যাম্পেইনে যদি যান ওই যে গ্রামাঞ্চলে, জাতীয় পার্টি কোনটা চায়? না, জাতীয় পার্টি কোনটা চায়, যখন সরকারের সুমতি হবে, যখন দেয় তখনই তো হবে, সবাই যখন যাবে। তাদের কোনো স্টেটমেন্ট নেই? আমরা তো আমাদের এখন মানে জান বাঁচানো ফরজ, জান বাঁচবে ওটা আল্লাহর হাতে, ওটাকে আমরা বাঁচবো, আমরা আল্লাহ রাখে, এটা ওই কেউ ধ্বংস করতে পারবে। তার মানে আপনিও ডিসেম্বরের পক্ষে? ডিসেম্বরে ক্যাম্পেইনের জন্য ভালো, ওয়েদার ভালো, এবং ডিসেম্বরে কোনো নির্বাচন ওই একাডেমিক এক্সাম টেক্সাম থাকে না, মানুষ সারা রাত এনজয় করতে পারে, ভোটের জন্য ক্যাম্পেইন করা যায়। গ্রামের অঞ্চলে তো শুকনো থাকে, রাস্তাঘাটে পানি থাকে না। আমি নিজে ইলেকশন করেছি অনেকবার, আমার এগুলো জানা। ওই ডিসেম্বর এবং জানুয়ারি ওই শুকনো মৌসুমটা পারফেক্ট। ওইখানে ফারুক সাহেব দেখেন, ডিসেম্বরে কেন করা হচ্ছে না? কারণ রিফর্ম করবে, তাই তো? ওই আমার জামাতের ভাই তো বললেন, আমরা মে মাসে আছি এখন, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ, হাতে 7 মাস। আপনি যদি করতে পারেন, আপনার যেই পরিস্থিতিতে আপনার এই বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসেছিলেন, উনি এসে কিন্তু ব্যবস্থা বহাল করলেন, 3 মাসের মধ্যে ইলেকশনও করলেন, সব কিছু করলেন। আমার কথা হচ্ছে 7 মাস আপনার হাতে আছে, আপনি ডিসেম্বরে ইলেকশন করবেন। আপনি কেন আমাদের নতুন প্রজন্ম এখন এই প্রথম 18 বছরের পরে ভোট দেওয়ার জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে, 18 বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশে হচ্ছে ভোট হচ্ছে ঈদের চেয়েও বেশি আমেজ থাকে ভোটে, যদি ভোট হয়। হ্যাঁ, 3 মাসের গোয়ারতুমির কারণে ডিসেম্বর থেকে এপ্রিল, শুধুমাত্র বিএনপি ডিসেম্বর বলেছে, এই জন্য এপ্রিল নিতে হবে, সেটা করে বাংলাদেশের জনগণের এত একটি আমেজ আপনি কিভাবে এপ্রিলে করবেন রে ভাই? এপ্রিলে সারা সময় আপনার কি অবস্থার দাবদাহ, গরম থাকে প্রচুর, তারপরে আছে কনস্ট্যান্ট রেইন, বুঝছেন, তারপরে হচ্ছে পরীক্ষা, এর আগে রোজা, এই সব কিছু করার পিছনে আপনি ডিসেম্বর থেকে এপ্রিল, বুঝতাম যদি অ্যাপ্লিকেশন দেবেনই না, সেটা ছিল আরেকটা কথা, আমি দেব, আমি এপ্রিলে দেব, আর আমরা চাচ্ছি ডিসেম্বরে। বাংলাদেশের জনগণের এই আনন্দ, 18 বছর পরে যেই রক্ত দিয়ে আমরা আমাদের দলের নেতা কর্মীরা 17 বছর বনে জঙ্গলে থাকলো, হাজার হাজার নেতাকর্মী পঙ্গু হলো, শয়ে নেতাকর্মী গুম হলো, হত্যা হলো, শুধুমাত্র এই জুলাইয়ের অভ্যুত্থানে 440 জন আমার দলের নেতা রক্ত দিয়েছে। কিসের জন্য? নির্বাচনের জন্য। আমার নেতা, আরে আপনারা সংস্কার বলেন, সংস্কার তো আমরা কত আগেই, সংস্কারের সিংহভাগ তো দেশনায়ক তারেক রহমান যখন খুনি হাসিনা ছিল 18 ইলেকশন আগেই তো দিয়ে দিয়েছে, হ্যাঁ, 31 দফার মাধ্যমে দিয়ে দিয়েছেন। এখন আমাকে এটা বুঝান যে আমি এপ্রিলে ইলেকশন দেব, ডিসেম্বরে দেব না। এই যে ডিসেম্বরের যে আমেজ, 18 বছর পরে আমরা যে ফুর্তি করব, আনন্দ করব, নির্বাচনে যাব, যার যাকে ইচ্ছা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই যে একটা আমেজ আসার কথা, সেটাকে নষ্ট করে এপ্রিলে নিয়ে গিয়ে বাচ্চাদের পরীক্ষা, প্যারেন্টসদের জন্য কত সমস্যা, রমজানের সময় আমি রোজাদার মানুষ, আমি আল্লাহকে ডাকবো না, রাস্তায় রাস্তায় গিয়ে আমি জনগণকে বলবো ধানের শীষে ভোট দেন, এরপরে হচ্ছে আপনার বৃষ্টি, এরপরে হচ্ছে আপনার গরম। ডিসেম্বরে চাচ্ছি, এবং ডিসেম্বরে হতেই হবে। ডিসেম্বরে যদি ইলেকশন না হয়, তাহলে আমাদের এতদিনের কষ্টের পরে যে আমরা একটা সুখ, একটা আনন্দ নিয়ে যে আমরা ইলেকশন করব, সেটা থেকে আমাদেরকে বঞ্চিত, যদি আমাদেরকে বঞ্চিত করার কারো কারণ নাই। আমি মনে করি
ডক্টর ইউনূস সাহেব হচ্ছেন সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। উনি একজন নোবেল লরিয়েট। উনি বাংলাদেশের মানুষের পালস বুঝে। যারাই উনাকে বুঝিয়ে এপ্রিলে নিয়ে গিয়েছিল, আমার মনে হয় উনি ওটার থেকে ফিরে আসবেন। আমার লিডার দেশনায়ক তারেক রহমানের সাথে ওনার মিটিং হচ্ছে, সেই মিটিংটা ফলপ্রসূ হবে এবং সেই মিটিংয়ের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাধানে আসব এবং ডক্টর ইউনূস সাহেবের প্রতি বিএনপির সম্পূর্ণ আস্থা এবং সমর্থন রয়েছে এবং আমরা বিশ্বাস করি উনি ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেবেন ইনশাআল্লাহ। জি, আপনার জন্য 2 মিনিট। নির্বাচন ডিসেম্বরে না এপ্রিলে? আমি মনে করি চিফ অ্যাডভাইজার সাহেব উনি যে বক্তব্যটা যে দিয়েছিলেন, স্টেটমেন্টটা দিয়েছিলেন, রোডম্যাপ ঘোষণা করেছিলেন, ওনারা রোডম্যাপ ঘোষণা করেন নাই, নির্বাচন কবে হবে সম্ভাব্য ডেট স্টেটমেন্ট দিয়েছিলেন উনি। তো অনেক ভেবে চিনতে, অনেক অ্যানালাইসিসের পর ওনারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন। এটা রাখাটা এই জন্যই যৌক্তিক হবে, এর আগে অনেকগুলো রিফর্ম করা দরকার। আমাদের এই পট পরিবর্তনটা হয়েছিল মূলত রিফরমেশনের জন্য। ইলেকশনটা ছিল ওয়ান অফ এলিমেন্টস, অনেকগুলো রিফরমেশনের মধ্যে একটা হলো ইলেকশন বেসিক। তো রিফরমেশনটা 100% না হলেও ম্যাক্সিমাম শেষ করুন, বিচারটা নিশ্চিত হোক। এই যে আপনি তো দেখছেন যে বিচারালয়ে যে অবস্থাটা চলতেছিল, ওরা খুব দ্রুত করার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। কারণ সকল ধরনের সহযোগিতা না পারলে তো, যদি না পায় তাহলে তো তদন্ত কার্যক্রম শেষ করা যাচ্ছে না। সেই জন্য বিচারালয়ে ওনাদের সুষ্ঠুভাবে বিচারগুলো সম্পন্ন নিশ্চিত করা সুযোগ দেওয়া হোক। এটা যদি ওরা নিশ্চিত করতে পারে, এরপর ওনারা ইলেকশন দেয়, আমাদের কোনো আপত্তি। তার মানে আমরা ইলেকশনের জন্য প্রস্তুত। অবশ্যই ওনারা এপ্রিলে বলছে, আমরা এপ্রিলের জন্য ডিসেম্বর বললেও প্রস্তুত। নো, আমি ডিসেম্বর বলবো না, বিচার নিশ্চিত করুন, রিফরমেশন নিশ্চিত করুন, এই দুইটা নিশ্চিত করুন। আচ্ছা, ধন্যবাদ। আমি 45 সেকেন্ড করে লাস্ট কমেন্টস। ব্যারিস্টার সাহেব, লাস্ট কি বলবেন? শেষ করব আমি। লাস্ট কি বলবো, যে আমি মনে করি প্রফেসর ডক্টর ইউনূস অবশ্যই আমাদের জন্য একজন গর্বের মানুষ। উনি প্রথম নোবেল বিজয়ী, সেদিক দিয়ে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় থাকবে। কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়েছেন, আমার আশা থাকবে যে উনি রাষ্ট্রের জনগণের যে চাহিদা, যে ডিমান্ড, সেদিকে খেয়াল করবেন এবং ওনার যে দায়িত্ব, যেটা এই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। ধন্যবাদ। সুমন সাহেব। আমি আবু সাইদ এবং মুগ্ধর হয়ে আজ কথা বলছি। আমি ভাই ইলেকশনও বুঝি না, আমি ইলেকশন বুঝিও না। আমি সংস্কারও বুঝি, আমি সংস্কার বুঝিও না। আমি বিচারও বুঝি, আমি বিচারও বুঝিও না। আমি চাই ন্যায্য অধিকার, আমার বিচারের ল অ্যান্ড অর্ডার। আমি এটাই বলবো যে আপনি এক দলকে ঠান্ডা পানি দিবেন, এক দলকে লাঠি পিঠে দিবেন, এটা বন্ধ করতে হবে। আপনি বাংলাদেশের জনগণকে, আপনার উপদেষ্টা পরিষদ সমানভাবে দেখতে হবে। প্রতিটা নাগরিক থেকে নাসিম ভাইকে যেভাবে দেখতে হবে, আমাকে এভাবে। বৈষম্যর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, বৈষম্য তো থাকতে হবে না। আমি সব জায়গায় বৈষম্য দেখতে পাচ্ছি, এই জন্য আমি আবু সাইদের পক্ষ থেকে কথা বলছি এবং আমরা যুদ্ধ এটা আবার আমি শুরু করেছি আজকে আপনার এখান থেকে। আমি অনেক জায়গায় বৈষম্য দেখতেছি, বৈষম্যের বিরুদ্ধে আপনি যতবার ডাকবেন বৈষম্যের বিরুদ্ধেই কথা বলবো। আমরা বৈষম্য চাই না। নির্বাচনে বিএনপি উইন করবে না জামায়াত উইন করবে, আমি জানি না কে উইন করবে। নির্বাচনে জনগণ বিচার করবে কে আসবে কে না আসবে না। জনগণ যদি চায় ডক্টর ইউনূস আজীবন থাকতে, থাকুক না, সমস্যা কি, কিন্তু প্রমাণ করতে হবে উনি আবু সাইদ মুগ্ধের স্পিড ধারণ করেন, প্রমাণ করতে হবে উনি জুলাইয়ের বিপ্লব ধারণ করেন, প্রমাণ করতে হবে আমি যে 8 বছর ইউকের মতো জায়গায় আমি লক্ষ টাকার ইনকাম বাদ দিয়ে যাওয়ার সময় নষ্ট করেছি, সেই সময়ের মূল্য ওনাকে দিতেই হবে, না হলে আমি আরো বলবো, আরো বেশি বলবো। ধন্যবাদ। ইয়েস, শামীম সাহেব, ধন্যবাদ। আমি দুটো বিষয়ে কথা বলবো, সংক্ষেপ। দুটো বিষয়ে কথা বলবো। একটা হলো যে ভাই যেটা বলেছেন, আবু সাইদ মুগ্ধ এবং অন্যান্য আমাদের যে শহীদানরা আছেন, আসলেই ওনারা অধিকারের জন্য ওনারা আত্মত্যাগ করেছেন এবং 1400 থেকে 1600 শহীদ যারা শাহাদাত বরণ করেছেন, ওনারা মূলত অধিকারের জন্য, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। আর সেই ন্যায্য অধিকারের জন্যই আমাদের চিফ অ্যাডভাইজার সহ ওনাদেরকে বসানো হয়েছে, ওনারা দায়িত্বটা গ্রহণ করেছেন। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি বিশ্বাস করি, এই যে ওয়ার্কার হিসেবে, যে চিফ অ্যাডভাইজার উনি ওনার কমিটমেন্ট রাখবেন, উনি সুষ্ঠু, ওনার যতটুকু সর্বোচ্চ ক্যাপাসিটি নিয়ে অ্যাপ্লাই করবেন সংস্কারের জন্য, বিচারের জন্য, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য। দ্বিতীয় যে বিষয়টা বলবো, আমি সারা বাংলাদেশের নিয়ার অ্যাবাউট 1.5 কোটি মাইগ্রেন্ট বিদেশে আছে। আমি করজোড়ে অনুরোধ করবো চিফ অ্যাডভাইজারের নিকট যে যারা বিদেশে সেটেলমেন্ট হয়নি, এই ধরনের মাইগ্রেন্ট ওয়ার্কারদের ডেড বডিটা যাতে স্পেশাল
যে কোনো একটা ল করে ওনাদের ডেড বডিটা যাতে ওনাদের মা বাবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন রাষ্ট্রীয় করেছে। আমি করজোরে অনুরোধ করবো। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। থ্যাংক ইউ। এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। নাসিম সাহেব। ফারুক সাহেব, আসলে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবকে, এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা ওন করি। আমরা সবাই যারা ছাত্র থেকে শুরু করে জনগণ থেকে শুরু সবাই আমরা ওন করি। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব একজন দেশপ্রেমিক লোক। উনি দেশের জন্য অনেক করেছেন, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বলেন, আর এই কারণে আমাদের জন্য সম্মানও নিয়ে এসেছেন, আজকেও এসেছেন সম্মাননা একটা নেওয়ার জন্য। এটা আমাদের দেশের জন্য ভালো, সব কিছু ঠিক আছে। ডক্টর ইউনূস সাহেব উনি তো রাজনীতিবিদ না, আমি তো আগে থেকেই বলে আসছি একটা জিনিস, ওনাকে মিসগাইডেড করা হচ্ছে উপদেষ্টা মণ্ডলীদের মাধ্যমে। আমাদের কোনো সমস্যা ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে নেই, কারণ যেহেতু উনি একজন রাজনীতিবিদ না, ওনাকে আমরা সবাই নিয়ে বসিয়েছি। কিন্তু ওনার যে অ্যাডভাইজারি কমিটি রয়েছে ওনারা মিসগাইডেড করছেন ওনাকে, কারণ উনি যেইভাবে মনে করেন যখন যেই কথাগুলো বলছেন, এই কথাগুলো আমার মনে হচ্ছে না যে কখনোই উনি ওনার থেকে বলছেন, ওনাকে বলে দেয়া হচ্ছে এবং উনি বলছেন। হ্যাঁ, যার কারণে যে আজকে যে এই ধরনের মানে একটা কথার মধ্যে বিএনপি বলছে যে কিছু 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 জিনিস বক্তব্য উনি ঈদের দিন দিয়েছেন, যে বক্তব্যগুলো এত শুভনীয় ছিল না। হ্যাঁ, তো লাস্টে যেই কথাটা বলবো যে ডক্টর ইউনূস সাহেবকে আমরা সম্মান করি। ডক্টর ইউনূস সাহেব আমাদের সম্মানিত লোক, দেশপ্রেমিক লোক, ভালো লোক। উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন ওদের মধ্যে অনেক 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 সমস্যা রয়েছে, সেই সব সমস্যাগুলোকে ওভারকাম করে আমি মনে করি হি ইজ এ ভেরি ক্লেভার গাই। আমি মনে করি উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। যখন আমার লিডারের সাথে উনি বসবেন এবং যখন পুরো পরিস্থিতিটাকে বিশ্লেষণ করা হবে, আমি মনে করি বিশ্বাস করি ডক্টর ইউনূস সাহেব একটা সুন্দর সমাধানের মধ্যে আসবেন। এবং আমি আবারও বলছি যে নির্বাচনের বিকল্প নেই। একজন কলার, আমি আপনার ওই আপনার হ্যাঁ আমি স্ক্রল করে দেখছিলাম, একজন আপনার মেসেজ করলেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট কি শুধু নির্বাচনের জন্য এসেছে? ইয়েস ব্রাদার, এই ইন্টারিম গভর্নমেন্ট শুধু নির্বাচনের জন্যই এসেছে। কারণ 17 বছর বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, একটা দেশ গণতন্ত্র ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে না। নির্বাচনের জন্য ওনারা এসেছেন। ওনাদের কাজ নয় যে আপনার এই ট্রানজিট নিয়ে আসা, পোর্ট দিয়ে দেয়া। হ্যাঁ, এটা আপনাদের কাজ নয়, এটা হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে। বাংলাদেশের সংবিধানের 65(2)তে বলা রয়েছে সুস্পষ্টভাবে যে জনগণের সুস্পষ্ট ভোটের মাধ্যমে সংসদ সদস্য হয়ে সরকার গঠন করে রাষ্ট্রের সব কিছু পরিচালনা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ আপনাদের চারজনকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম চারজন অতিথির সাথে এবং কথা বলছিলাম আমরা দুটো জিনিস। একটা হচ্ছে ডক্টর ইউনূস, উনি লন্ডনে আসছেন, উনি 3 দিন থাকবেন, 13 তারিখ চলে যাবেন। এবং আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে, অনেক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হচ্ছে ডিসেম্বর এবং এপ্রিলের মধ্যে। সমস্যাটা কোথায়? আসলে জনগণ কী চাচ্ছে? আপনাকে জনগণের ফালস বুঝতে হবে, জনগণকে কী চাচ্ছে, দে হোয়াট দে ওয়ান্ট। এক সেকেন্ড, আমি বিশ্বাস করি, আমি যখন সকাল থেকে শুনতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন উনার সাথে বসবেন এবং উনারা শুক্রবার মিটিং করবেন, দ্যাটস মিনস আমরা আবার আশায় বুকবাদ, আমরা আবার আশা করতে পারি যে সামথিং উইল বি ভেরি পজিটিভ ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন অ্যান্ড ফর অল পলিটিক্যাল পার্টি। কেন এই কথাটা বলছি? যে যদি ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান সাহেব ওনারা দুজনে বসে বাংলাদেশের স্বার্থে এমন একটি সিদ্ধান্তে, কি ডিসেম্বর কি এপ্রিল যেটাই হোক, বাংলাদেশের জনগণের স্বার্থে ওনারা, আমি বিশ্বাস করি দুজনই দেশপ্রেমিক, দুজনেই বাংলাদেশের কথা ভাবেন এবং ওনারা একটি সিদ্ধান্তে উপনীত হবেন যেটি বাংলাদেশের মানুষ চাচ্ছে, যাতে করে আমরা আবার গণতান্ত্রিক একটি বাংলাদেশে অতি শীঘ্রই ফেরত যেতে পারি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।